স্বাগত দীপ্ত বাণিজ্য সংবাদের সাথে আছি আমি ইশরাত সুমা। শুরুতেই পুঁজিবাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সপ্তাহের প্রথম কর্মদিবসে লেনদেনে মন্দাভাব চলছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম, অর্থাৎ 234টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে, বেড়েছে 87টি কোম্পানি, আর অপরিবর্তিত রয়েছে 70টি কোম্পানির শেয়ারের দাম। প্রথম আড়াই ঘন্টায় লেনদেন হয়েছে 264 কোটি টাকার শেয়ার। দেশের প্রধান এই শেয়ার বাজারে গত সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন হয়েছিল 708 কোটি টাকার শেয়ার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেনেও চলছে মন্দাভাব। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আছেন সহকর্মী শাহরিয়ার ইমন। তিনি আমাদের সবশেষ খবর জানাবেন। ইমন, সপ্তাহের প্রথম কর্মদিবসে লেনদেনের সার্বিক পরিস্থিতি কি দেখছেন আমাদের জানান। ইশরাত সুমা, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের মাঝে রয়েছি। আমরা দেখছি দিনের শুরু থেকে আসলে কিছুটা সূচক বাড়লেও দিনভর আমরা দেখেছি সূচকের অব্যাহত ওঠানামার মধ্যে দিয়ে এখন পর্যন্ত প্রথম 3 ঘন্টার পর আমরা দেখছি সূচক 8 পয়েন্ট কমে মোট সূচক অবস্থান করছে 5406 পয়েন্টে। এবং একই সাথে আমরা যদি দেখি যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর ক্ষেত্রে, সেদিকে আমরা দেখছি যে আজকে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর পড়েছে। এখন পর্যন্ত আমরা দেখছি দাম বাড়ার ক্ষেত্রে মাত্র 110টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, আর দাম কমার তালিকায় রয়েছে 222টি কোম্পানির শেয়ারের। এছাড়া দামের কোনো তারতম্য ঘটেনি 60টি কোম্পানির শেয়ারের ক্ষেত্রে। আর যদি আমরা লেনদেন ভলিউম সেটির দিকে তাকাই, লেনদেন ভলিউম আমরা এখন পর্যন্ত দেখছি যে প্রথম 3 ঘন্টায় প্রায় লেনদেন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে 300 কোটি টাকার মতো শেয়ার। সুমা, এক্ষেত্রে আমরা যদি গত সপ্তাহের লাস্ট কার্যদিবস অর্থাৎ বৃহস্পতিবারের দিকে একটু লেনদেনটা দেখি, সেখানে আমরা লেনদেনে দেখছিলাম যে আপনার প্রায় লেনদেন হয়েছিল 708 কোটি টাকা এবং সূচক 22 পয়েন্ট বেড়ে মোট সূচক অবস্থান করেছিল 5415 পয়েন্টে। তো এই হচ্ছে মোটামুটি বাজারের অবস্থা। যদিও আপনার সপ্তাহের প্রথম কার্যদিবসে আসলে খানিকটা ধীর গতির মধ্য দিয়ে লেনদেন চলছে। তো বিনিয়োগকারীরা যদিও আশা করছেন যে বাজারের পরিস্থিতি আস্তে আস্তে আরও উন্নতি হবে। এবং বাজারের সবশেষ অবস্থা নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন মিডওয়ে সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আশিকুর রহমান। আমরা তার কাছ থেকে বাজার বিস্তারিত জেনে আসবো। জনাব আশিকুর রহমান, আপনাকে দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে বাজারের যে ক্রমাগত আমরা একটু ধীর গতি দেখছি, বা এটির মূল কি কারণ? ধন্যবাদ। ধন্যবাদ দীপ্ত টিভিকে আমন্ত্রণ আপনাদেরকে আমাদের অফিসে জয়েন করার জন্য। মেইনলি বাজারের এই যে এখন যে কারেন্ট যে কারেকশন, আমি যেটা বলবো যে গত 1 মাসেও যেটা শুরু হয়েছে, সেটার মেইন কারণটা হলো যে জুন জুলাই থেকে কিন্তু বাজার অ্যাকচুয়ালি বাড়া শুরু করেছিল। সো জুন জুলাই থেকে অগস্ট পর্যন্ত কিন্তু অ্যাকচুয়ালি ব্লু চিপ কোম্পানি, ব্যাংকিং সেক্টরের কারণেই কিন্তু বাজারটা বেড়েছে। হাউএভার অগস্টে এসে যেটা হয়েছে যে আপনার স্মল পেইড আপ কোম্পানি বা জাঙ্ক শেয়ার কোম্পানি, তারা কিন্তু অ্যাগ্রেসিভলি বেড়ে গেছে। ওই অ্যাগ্রেসিভলি বাড়ার কারণেই কিন্তু এখন যে কারেকশনটা আছে ওটাই হচ্ছে। সো এই কারেকশনটা আমার মনে হয় যখন একবার সেটেল হয়ে যাবে তখন কিন্তু বাজার তখন আরেকটা র্যালি মোডে আসতে পারে। বাট সামনে একটা ইলেকশন আসবে, অ্যান্ড ইলেকশনের আগে কিন্তু কিছু আনসার্টেনটি ক্রিয়েট হয়। প্লাস আমাদের ইকোনমিক সিচুয়েশন যে খুব ভালো আছে তাও কিন্তু না। অ্যান্ড অবশ্যই কিন্তু একটা ব্যাংকের যে মার্জার হবে, এই মার্জারে কিন্তু কিছু ক্যাপিটাল ডিস্ট্রাকশন হবে। সো এই বিভিন্ন কারণ নিয়েও কিন্তু বাজার যে সামনে খুব স্ট্রং গতিতে যে বাড়বে আমি মনে করি না। বাট হাউএভার ওভারঅল ট্রেজেক্টরি কিন্তু ভালো, বিকজ আমাদের কিছু ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন বেটার হচ্ছে, আমাদের এফএক্স সিচুয়েশন বেটার হচ্ছে, ইনফ্লেশনটা কমে আসছে। সো আমি মনে করি যে একটু দীর্ঘমেয়াদী যদি বিনিয়োগ করার যদি সুযোগ করতে পারে বিনিয়োগকারী, ইনশাল্লাহ আমার মনে হয় তাদের জন্য এটা ফিউচারে ভালো হবে। একটি বিষয় আপনার কাছে জানতে চাই জনাব আশিকুর রহমান, যে আপনার অনেক দিন ধরেই কিন্তু আপনার যে আইপিও নীতিমালা সেটি কিন্তু সংশোধন হয়নি। সুতরাং আমরা দেখছি গত 1 বছরেও কিন্তু আপনার নতুন কোনো আইপিও আসেনি পুঁজিবাজারে। সুতরাং এইখানে আসলে মূল কি সমস্যা? এটা একটা বিশাল সমস্যা, বিকজ আপনি যদি দেখেন ক্যাপিটাল মার্কেটের জন্য প্রাইমারি মার্কেটটা কি, প্রাইমারি কাজটাই হলো ক্যাপিটাল রেজিং, আইপিও আনা। আনফর্চুনেটলি 1 বছরের উপর হয়ে গেছে কোনো আইপিও আসছে না। এটার একটা বড় মেইন কারণ হলো যে আপনার আইপিও যে নতুন রুলস যেটা টাস্কফোর্স দিয়ে ক্রিয়েট করার কথা ছিল, যেটার মধ্যে আমিও পার্ট ছিলাম ফোকাস গ্রুপ মেম্বার হিসেবে, আমরা আমাদের রুলস আমাদের রেকমেন্ডেশন ক্রিয়েট করে কিন্তু আমরা বিসেককে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি। বেশ অনেক আগেই আমরা এটা হ্যান্ড ওভার করে দিয়েছি। বিসেক এটা তাদের নিজেদের উপরে ভেট করে এটাকে যে গ্যাজেট করবে, এই যে টাইমটা, এই যে গভর্নমেন্ট যে ইনএফিসিয়েন্সি অ্যান্ড যে টাইম যে যাচ্ছে, এটার জন্যই কিন্তু মেইনলি এখনও পর্যন্ত কোনো রুলস সেট হচ্ছে না। আপনি যদি খুব মার্কেট ফ্রেন্ডলি রুলস যদি সেট না করেন,
আইপিও ভালো ভালো আইপিও কিন্তু আসবে না। আপনি আইপিও আনতে পারেন, গত 10-15 বছরে তো অনেক আইপিও এসেছে, মেজরিটি খুব বাজে আইপিও এসেছে, বিকজ আপনার এমন একটা রুল সেট আপ করা ছিল যে কারণে অ্যাকচুয়ালি বাজে কোম্পানিদেরকে কিন্তু প্রেফার করা হতো, ভালো কোম্পানি কিন্তু আসতে চেত না, বিকজ ওরা ভালো প্রাইসিং পেতো না ওই রুলসের আন্ডারে। আমাদের রেকমেন্ডেশন অনুযায়ী টাস্ক ফোর্স এবং ফোকাস গ্রুপের রেকমেন্ডেশন অনুযায়ী উই বিলিভ যে উই হ্যাভ আ ভেরি মার্কেট ড্রিভেন একটা আইপিও রুলস, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নিয়ে কিন্তু আমরা কাজ করেছি। বাট যতক্ষণ না পর্যন্ত এটাকে গ্যাজেট করা হবে তার আগে কিন্তু আমার মনে হয় না যে বেশি কোম্পানি ক্যাপিটাল মার্কেটে ক্যাপিটাল রেজ করবে। আর এটা কি মনে হয় যে কতদিন লাগতে পারে এটা গেজেট প্রকাশ করতে? এটা আমরা বলতে পারবো না, বিকজ এটা কমপ্লিটলি গভর্নমেন্টের উপর, বিকজ সরকারের আইন ডিভিশন এটাকে একটা গ্যাজেট করতে হবে। সো এই গ্যাজেটের ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে যে এটা কতদিন সময় লাগবে। আমি আপনাদের বিনিয়োগকারীদেরকে আমি আরেকটা এক্সাম্পল দিই। অলমোস্ট 2 মাস আগে কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে যে বিও অ্যাকাউন্টের ফি 450 থেকে হয়ে আসবে 150। এখনও পর্যন্ত কিন্তু গ্যাজেট হয়নি বলে এখনও পর্যন্ত কিন্তু বিও ফি হলো 450 টাকা। সো এই জিনিসগুলি শোজ ইনএফিসিয়েন্সি ইন দ্য গভর্নমেন্ট। এগুলিকে খুব তাড়াতাড়ি রিজলভ করলেই কিন্তু আপনার ক্যাপিটাল মার্কেটে আমরা একটা পজিটিভ কিছু পাবো। এই প্রসঙ্গে আরেকটি সবশেষ আপনার কাছে জানতে চাই যে বাজারের যে বর্তমান পরিস্থিতি এবং সব মিলিয়ে আসলে বিনিয়োগকারীদের আসলে এখন কেমন আচরণ হওয়া উচিত বা বিনিয়োগের ক্ষেত্রে তারা কী ধরনের সিদ্ধান্ত নেবে? বাজার আপনাকে দুমুখী হিসাবে দেখতে পারেন। একটা হলো যে আপনি ইদার বিনিয়োগ করবেন, নাহলে আপনি স্পেকুলেশন করবেন। দোনোটাই কারেক্ট, বাট যদি আপনার স্পেকুলেশন করে যদি আপনার প্রফিট হওয়ার যদি চান্স খুবই কম থাকে, বিনিয়োগ করাটা ইজ দ্য রাইট থিং। আমাদের দেশ কিন্তু একটা বিশাল বড় একটা চেঞ্জ ওভারের থেকে এসেছে, একটা গভর্নমেন্ট চেঞ্জ ওভার হয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট আছে, সামনে একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসবে। বাংলাদেশের ফিউচার অবশ্যই ভালো, অবশ্যই ভালো। বাংলাদেশের ফিউচার ভালো হবেই, বিকজ আমাদের দ্য লেভেল অফ পিপল দ্যাট উই হ্যাভ, যদি আমরা সুন্দরভাবে যদি আগাতে পারি ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরে, এটা ভালো হবে। ওই অনুযায়ী কনকারেন্টলি স্টক মার্কেটও ভালো হবে। ভালো কোম্পানিতে যদি আমরা বিনিয়োগ করে রাখি, আপনি দেখবেন এক না একদিন আপনি কিন্তু একটা ভালো রিটার্ন পাবেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। পোস্ট কোভিড আপনার 2021-22 থেকেই কিন্তু অনেক ক্লায়েন্টরা কমপ্লেন করতো যখনই ফ্লোর প্রাইস দেওয়া হয়েছে যে ভালো কোম্পানিতে বিনিয়োগ করে কোনো বেনিফিট নেই, বিকজ কোম্পানিগুলি বাড়ছিল না। এখানে আমি আপনাদেরকে রিমাইন্ড করতে চাচ্ছি যে অগাস্টের 5-এর পর থেকে যে মেজরিটি যে কোম্পানিগুলি কিন্তু বেড়েছে, 40, 50, 60% বেড়েছে, তা কিন্তু হলো এই যে বড় বড় পেড আপ ক্যাপিটাল। সো অবশ্যই অবশ্যই আপনাকে বিনিয়োগ করলে এক না একটা সময় আপনি কিন্তু একটা ভালো পে আউট পাবেন। ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্ল্যানিং ইজ ইম্পর্টেন্ট, অ্যান্ড অলসো আপনার এক্সপেকটেশনটাকে একটু রিয়েলিস্টিক রাখতে হবে। আমার মনে হয় বিনিয়োগকারী এটা ফলো করলেই তারা বাজারে ভালো অর্থ উপার্জন করতে পারবে। আপনাকে অশেষ ধন্যবাদ। সুমা, এতক্ষণ কথা হচ্ছিল আপনার জনাব মোহাম্মদ আশিকুর রহমান, মিডিয়া সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক। তো আমরা বাজার নিয়ে আসলে সবশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। প্রথম 3 ঘন্টার লেনদেনের মাঝে রয়েছি, আগামী আরও 1.5 ঘন্টা লেনদেন আছে, এরপরই বোঝা যাবে যে বাজার কোন অবস্থায় যায় বা লেনদেন কী পরিমাণ গিয়ে থাকে আজকে। তো সুমা, আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে। ইমন, আপনাকে ধন্যবাদ। পুঁজিবাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমন। এবারে জানাবো অন্যান্য খবর। দুর্গা পূজা ও লক্ষ্মী পূজা উপলক্ষে কাল থেকে 7 দিনের জন্য স্থগিত থাকবে আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। আগরতলা ইন্দো বাংলা আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের চিঠির পরিপ্রেক্ষিতে 29 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত 4 দিন বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। এছাড়া লক্ষ্মী পূজা উপলক্ষে 6 ও 7 অক্টোবর আমদানি রপ্তানি কার্যক্রম স্থগিত থাকবে। 4 ও 5 অক্টোবর স্থলবন্দর খোলা থাকলেও আমদানি রপ্তানি কার্যক্রম অনেকটা বন্ধই থাকবে। বন্ধের পর 8 অক্টোবর থেকে আবার আমদানি রপ্তানি পুরোদমে চালু হবে। দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে বসেছে ঢাক ঢোলের হাট। 500 বছরের ঐতিহ্যবাহী এই হাট থেকে বাদ্যযন্ত্রসহ যন্ত্রীদের ভাড়া নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে জড়ো হন পূজারীরা। 3 দিনের হাটের শেষ দিন আজ। ঢাক ঢোল, ড্রাম, বাঁশি ও সানাই সহ পাহাড়ি বাদ্যযন্ত্রের আওয়াজে মুখর পুরো এলাকা। এটি কিশোরগঞ্জের কটিয়াদীর পুরনো বাজারের দৃশ্য। যাত্রীরা বাদ্যযন্ত্র বাজিয়ে পূজারীদের মন জয় করার প্রতিযোগিতায় ব্যস্ত।
এর মাঝেই চলছে দরদাম সেরে নেওয়ার পর্ব। ঢাকের দল প্রতি 15 থেকে 30 হাজার এবং পুরো বাদ্যদল নিতে গুনতে হয় লাখ টাকার ওপরে। সব ঠিক হলেই বাদ্যসহ শিল্পীদের সঙ্গে নিয়ে যাচ্ছেন পূজারীরা। মহাষষ্ঠী থেকে প্রতিমা বিসর্জনের দিন পর্যন্ত চুক্তিবদ্ধ হন তারা। 8-10 জন আছে, ব্যাংক পার্টি, বাঁশি, ঢাক, ঢোল সবকিছু মিলে আমরা এখানে আসছি। বিগত 500 বছর থেকে এই বাজারটা চলছে। এই বাজারে না আসলে আমাদের যেন কি একটা অপূর্ণতা থেকে যায়। বছর একটি পূজা, হ্যাঁ আমরা আনন্দ করব, হ্যাঁ আমরা ডাক নিতে আসছি, ডাক নিব। দাম দর করছি, দেখছি, আমার কাছে যদি মনে হয় যে না ডাক ভালো, একটু টাকা বেশি হলেও নিয়ে যাব। ঢাকিরা এখানে সুন্দরভাবে আসে, ওনাদের সকল থাকা খাওয়ার ব্যবস্থা আমরা করে থাকি এবং ঢাকিরা বাইনা গেলে বা বাইনা যদি না হয় ওই ঢাকিদেরকে আমরা বাড়ি যাওয়ার খরচ দিয়ে দিই। হাটে বাদ্যযন্ত্র বিক্রিও হয় ভালো। ঢাক, ঢোল, বাঁশি ও ছোট বড় ব্র্যান্ডের দলও ভাড়া দেয়া হয়। প্রতি বছরই এই বাজার হয় এবং বাংলাদেশের ভিতরে মনে হয় এটি সবচেয়ে বড় বাজার, একটা বাজার। এতে করে আমাদের হিন্দু মুসলমান সকলের সহযোগিতায় এখনো পর্যন্ত এই বাজারটা বহাল আছে। কিন্তু এখানে ওয়াশ ব্লকের ব্যবস্থা নেই। আমি পরবর্তীতে সময়ে দ্রুত সময়ে যেহেতু এটা তৈরি করা সম্ভব না, আমাদের পাশে আমাদের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স রয়েছে, সেখানে আমি তাদের এই ওয়াশ ব্লকের ব্যবস্থা গ্রহণ করেছি এবং এখানে সার্বিক নিরাপত্তা আমরা আমাদের দিক থেকে গ্রহণ করা আছে এবং এখানে আমাদের টহল পার্টি আছে একটা। কথিত আছে ষোড়শ শতাব্দী মাঝামাঝিতে রাজা নবরঙ্গ রায় তার কটিয়াদির প্রাসাদে দুর্গাপূজা উপলক্ষে বাদ্যযন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই থেকে পূজা উপলক্ষে বসে ঐতিহাসিক এই ঢাক ঢোলের হাট। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক বাজারে আজও জ্বালানি তেলের দাম ওঠানামা করছে। যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম $65.72, আর ওপেকভুক্ত দেশগুলোর তেল অর্থাৎ ওপেক বাস্কেটে প্রতি ব্যারেলের দাম $71.50, আর দুবাইতে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে $70.24। অন্যদিকে ভারতের বাজারে প্রতি ব্যারেলের দাম $69.85। দেশের স্বর্ণের বাজার কিছুতেই স্থিতিশীল হচ্ছে না। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে 22 ক্যারেট মানের প্রতি ভরির দাম 1,92,903 টাকা। 21 ক্যারেট প্রতি ভরি স্বর্ণের জন্য গুনতে হচ্ছে 1,84,135 টাকা, আর 18 ক্যারেটের প্রতি ভরির দাম 1,57,830 টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি 1,31,000 টাকা। এই ছিল আজকে দীপ্ত বাণিজ্য সংবাদে।